নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায় একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে ফের হাজির হলাম। বিষয়টা হলো যে এর আগে আমরা ভারতের এয়ার ডিফেন্স বা র্যাডার সিস্টেম নিয়ে আলোচনা করেছি। সেই আলোচনার মধ্যে অনেকগুলো বিষয় উঠে এসছে, কিন্তু আজকের এই এপিসোডটা তাদের জন্য বা তাদের সুবিধা হবে একটু বুঝতে, যারা মূলত বিশ্বাস করেন যে সাম্প্রতিক সময় অপারেশন সিঁদুর তার সাফল্য ভারতের যে ডিফেন্স সেক্টরে একটা বড় সড়ো মাইল ফলক। যারা এটা বিশ্বাস করেন তাদের এই এপিসোডটা বিশেষভাবে সুবিধা দেবে বলে আমার মনে হয়। এবং এই এপিসোডটাতে আমরা একটা এমন ইনফরমেশন তুলে ধরবো, এমন একটা সত্যি, এমন একটা তথ্য যেটা অপারেশন সিঁদুরের অজানা সত্যি, যেটা জানার অধিকার প্রয়োজন প্রত্যেকের আছে। এবং সেই জায়গা থেকে এই নতুন এপিসোড একটা বিষয় আপনাদের বুঝে নিতে হবে যে পাকিস্তান এবং ওয়েস্টার্ন পার্টে বা ওয়েস্টার্ন কান্ট্রিজের গণমাধ্যমের একটা বড় অংশ একটা মিলিত প্রয়াস চালাচ্ছিল বা চালাচ্ছে এখনো পর্যন্ত এই অপারেশন সিঁদুরকে কীভাবে অনেকটা নিচে নামিয়ে দেখানো যায়, তাকে ডিফেম করা যায়। সেই কারণে একটা মিথ্যের প্রোপাগান্ডা তারা বিভিন্ন অংশ থেকে ছড়িয়েই যাচ্ছে। আজকে আমরা তথ্য সহকারে তুলে ধরবো যে আসল সত্যিটা কি, ছবিটা কি। প্রথম বিষয়, অপারেশন সিঁদুরের যে পার্ট তা নিয়ে আমরা কিছু কথা বলবো যেটা প্রয়োজন। 7ই মে 2025 কোনো ভারতীয় এই দিনটাকে ভুলতে পারবেন না। 12:10 রাত, মধ্যরাত থেকে রাত 1:35 85 মিনিট, ঘড়ির নিরিখে ঠিক 85 মিনিট। এই 85 মিনিটকে পাকিস্তানও কোনোদিন ভুলতে পারবে না। এই 85 মিনিটে কি হয়েছিল? অপারেশন সিঁদুরের সাকসেসফুল যে প্রত্যাঘাতের ছবি আমরা দেখেছিলাম। কি হয়েছিল ঠিক সেটাই আমরা বলছি, যে সেই সময় আমাদের ভারতবর্ষের তরফ থেকে আমাদের যে ওয়েস্টার্ন পার্ট আছে, যতগুলো এয়ার বেস আছে, ভুজ, আম্বালা, যোধপুর, শিরসা থেকে যতগুলো এয়ার বেস আছে, সবগুলো এয়ার বেস থেকে 80টা এয়ারক্রাফট একই সঙ্গে ফ্লাই করা শুরু করলো আকাশে। তার মধ্যে সুখোই MK-30 ছিল, তার মধ্যে রাফেল ছিল, মিরাজ ছিল এবং মিগ ছিল, MiG-29 ছিল। এই সবগুলো একসঙ্গে মিলে ওরা শুরু করলো। তবে সবগুলো 80টাই একসঙ্গে উঠতে শুরু করা মানে একই দিকে তারা গেল না। এই 80কে আপনি সুবিধা হবে 4 দিয়ে ভাগ করে দিন, তার এক একটা ইউনিটে 20টা করে ফাইটার জেট থাকলো। এবার একটা ইউনিটে 20টা ফাইটার জেট, তার কাজ এবং মিশন ডিফারেন্ট ছিল, অর্থাৎ এই যে 4টে ইউনিটের কাজ এক ছিল না। এবং ঠিক সেইভাবে প্রথমে আমরা আসবো যে সুখোই ঠিক কী কাজ করছিল। সুখোই MK-30 দুটো মিশন ছিল, দুটো কাজ ছিল, ভাগ বা বিভক্ত করে দেওয়া হয়েছিল। প্রথম পার্টে সুখোই MK-30 তাদের কাজ ছিল যে সিল্ড মিশন হলো, এটাকে সংক্ষেপে সিল্ড বলি। সিল্ড মিশন হলো সাপ্রেশন অফ এনিমিজ এয়ার ডিফেন্স, অর্থাৎ শত্রুপক্ষের যে এয়ার ডিফেন্স তাকে বোকা বানিয়ে দাও। পাকিস্তানের যে চাইনিজ এয়ার ডিফেন্স ছিল HQ-9, তাকে জাস্ট বোকা বানিয়ে দিয়েছিল সুখোই MK-30। কীভাবে? সুখোই MK-30 পেটের ভিতর ইনস্টল করা ছিল বিশেষ ধরনের জামার এবং তার উইংয়ের মধ্যে ইনস্টল করা ছিল বিশেষ ধরনের জামার। এই দু ধরনের জামার দিয়ে তারা এই যে এনিমিজ এয়ার ডিফেন্সকে বোকা বানিয়েছিল, অনেকটা মিস্টার ইন্ডিয়ার মতো জাস্ট গায়েব হয়ে গেছিল। এয়ার ডিফেন্স থেকে তাকে ডিটেকশন করা যাচ্ছিল না। এরপর সুখোই MK-30 পরবর্তী ইউনিট এলো। তারা কী করলো? তারা তাদের সঙ্গে থাকা ব্রাহ্মোস এবং R-37, এই দুই ধরনের যে অত্যাধুনিক মিসাইল, তার মধ্যে ব্রাহ্মোস আপনারা জানেন আনকাট মিসাইল, তাদের সরাসরি পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দিল। তার পাশাপাশি আমাদের তরফে রাফেলগুলো মুভ করা শুরু করলো, অ্যাক্টিভ হলো। এখানে আমাদের তরফে একটা বিষয় বলে নেওয়া প্রয়োজন যে আমরা পাকিস্তানের এয়ার ডিফেন্সের কাছে অদৃশ্য হলাম, গায়েব হয়ে গেলাম, মিস্টার ইন্ডিয়া হলাম। কিন্তু যখন কোনো ফাইটার জেট সে ফ্লাই করছে, আকাশে উঠছে, সে তার একেবারে নির্দিষ্ট নেচার অনুসারে একটা ইউনিক রেডার সিগনেচার সে দেবে। এটা পৃথিবীর সর্বত্রই সত্যি। তাই প্রত্যেকটি ফাইটার জেট যখন টেক অফ করে, সে একটা ইউনিক রেডার সিগনেচার দিয়ে দেবে। তাই পাকিস্তানের তরফে HQ-9 এই যে এয়ার ডিফেন্স বুঝতে পারছিল না যে কতগুলো ফাইটার জেট ভারতের আকাশে উঠছে বা পাকিস্তান বা পিওকের দিকে আসছে, কিন্তু এটাও ওরা বুঝতে পারছিল যে কিছু একটা ফ্লাই করছে। তাই অপারেশন সিঁদুরের ক্ষেত্রে 15 মিনিট, এই 15 মিনিটের সিদ্ধান্ত অপারেশন সিঁদুরের
সমস্ত কিছুকে পরিবর্তিত করে দিয়েছে তার সাফল্য, তার ফারাক এবং শত্রু নিধন। কি সেই 15 মিনিট? সেই 15 মিনিট হলো পাকিস্তানের এয়ার ডিফেন্স বুঝতে পারেনি প্রথমে যে অ্যাকচুয়ালি কতগুলো ফাইটার জেট ভারতের তরফ থেকে উড়েছে। তার আইডিয়া করেছিল পাকিস্তানের অথরিটি বা আর্মি তাদের এয়ারফোর্স, তারা 15 মিনিট সময় নিয়েছিল বোঝার জন্য তারা কি করবে। ঠিক 15 মিনিট পর পাকিস্তানের তরফে 42টি ফাইটার জেট আকাশে ওড়া শুরু করলো। যতক্ষণ পাক রাডার বোঝার চেষ্টা করেছে ওই 15 মিনিট যে আমাদের তরফে কতগুলো ফাইটার আছে, ততক্ষণে আমাদের রাফায়েল তার যে হ্যামার এবং স্ক্যাল্প মিসাইল নিক্ষেপ করে দিয়েছে। ধ্বংস পাকিস্তানের একটা বড় অংশ রাফায়েল তার কাজ করে দিয়েছে। এরপর পাকিস্তান কি করলো? পাকিস্তান তখন তার তরফে আমাদের পরিস্থিতি বুঝতে কতগুলো ফাইটার জেট পিওকের দিকে আসছে বা কী করতে পারে এটা বোঝার জন্য সুইডেন মেড বা সুইডেন নির্মিত স্যাব SAAB স্যাব বলে একটা বিশেষ অ্যাওয়াক্স প্লেন হয়। অ্যাওয়াক্স প্লেনগুলো এক ধরনের এসেনশিয়াল এক ধরনের ফাইটার জেট, যেগুলো মূলত শত্রুপক্ষের সমস্ত ইনফরমেশনকে গ্যাদার করে এবং সেগুলোকে অ্যাবজর্ব করে। এরপর যেটা হয়, যখনই আমাদের তরফে আমরা বুঝতে পারি যে দুটো অ্যাওয়াক্স পাকিস্তানের তরফে আমাদেরকে নজরদারি করছে, তখন আমাদের S-400 এয়ার ডিফেন্স অমৃতসরে একেবারে রেডি ছিল, অ্যাক্টিভ ছিল। আমাদের রাফায়েল যখন তার মিশন কমপ্লিট করে শ্রীনগর হয়ে আম্বালায় তার বেসের দিকে ফিরছে, তখন পাকিস্তানের একটি J-10C অর্থাৎ ওদের ফাইটার জেট আমাদের পিছু নেয় এবং ঠিক শ্রীনগরের কাছাকাছি বা কাশ্মীরের কাছাকাছি সেই সময় আমাদের রাফায়েলের সঙ্গে J-10Cর যে ডগ ফাইট শুরু হয়। সবাই জানে যে রাফায়েল সমস্ত দিক থেকে এই চাইনিজ মেড এয়ারক্রাফট থেকে অনেক এগিয়ে আছে। এবার একটা বিষয় বলার প্রয়োজন, এই সময় পাকিস্তানের যে ফাইটার জেট, সেই ফাইটার জেট আমাদের রাফায়েলকে লক্ষ্য করে তাদের মিসাইল চার্জ করা শুরু করে, নিক্ষেপ করা শুরু করে, মিসাইল হিট করা শুরু করে, চেষ্টা করে আমাদের আক্রমণ করতে। সেই মিসাইলটি হলো PL-15E। এটা চাইনিজ মেড একটা মিসাইল, যেটা এই ঘটনার ঠিক দুদিন আগে স্কার্দুতে চীনা গোয়েন্দারা এসে পাকিস্তানের হাতে তুলে দিয়ে গেছিল। এখানে দুটো বিষয় বলে রাখা প্রয়োজন, সেটা আমাদের তরফে একটু ভাবার প্রয়োজন আছে। আমাদের রাফায়েলের সঙ্গে যেটা প্রয়োজন রুদ্রম 1 এবং রুদ্রম 2, সে দুটো ইনস্টল করা ছিল না। রুদ্রম 1 এবং রুদ্রম 2 হলো যারা যে কোনো ধরনের মিসাইলকে সেন্স করতে পারে, এবং আমাদের রাফায়েলের সঙ্গে সেটা না থাকায় আমাদের পাইলট প্রথমে বোঝার চেষ্টা করে যে কি নিক্ষেপ করা হচ্ছে আমাদের দিকে। তবে আমাদের সুবিধাটা ছিল যে আমাদের রাফায়েলের সঙ্গে ইলেকট্রনিক ওয়্যার সুইট ছিল, অর্থাৎ যে কোনো যদি কোনো ধরনের এই মিসাইল আসে সেটা EW বা ইলেকট্রনিক ওয়্যার সুইট সেটাকে রেজিস্ট করতে পারে। প্রথম বিষয় হলো যে যদি কোনো মিসাইল কাউকে হিট করা হয়, কোনো ফাইটার জেট অপর কোনো ফাইটার জেটকে দুটো পদ্ধতিতে হয়। প্রথমটি ট্র্যাক অ্যান্ড লক। ট্র্যাক অ্যান্ড লকে কী হয়, যে ফাইটার জেট থেকে আমি নিক্ষেপ করছি তাহলে অপোজিটের ফাইটার জেটকে ও ট্র্যাক করবে এবং লক করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে, এবং সেখানে পরবর্তী ফাইটার জেটটি সেটি ধ্বংস হওয়ার মুখে থাকবে। কিন্তু এক্ষেত্রে পাকিস্তানের ফাইটার জেট J-10C তার পাইলট এলোপাথারি মিসাইল নিক্ষেপ করা শুরু করে, এবং এই এলোপাথারি মিসাইল নিক্ষেপের পরিপ্রেক্ষিতে বেশ কিছু সমস্যা তৈরি হলো। রাফায়েলকে ঘায়েল করা তো সহজ নয়, তাই রাফায়েল তার দ্রুত গতি বাড়িয়ে নেয় এবং দ্রুত গতি বাড়িয়ে রাফায়েল তার পেটের মধ্যে থাকা যে ফুয়েল যে ট্যাঙ্ক, সেই ফুয়েল ট্যাঙ্কটি ড্রপ করে। যখন ড্রপ করে তখন ওই J-10Cর পাইলট সেটিকে হিট করে এবং সেই অনলি ফুয়েল যে ট্যাঙ্কটি ভেঙে আমাদের অংশেই পড়ে, অর্থাৎ আমাদের যে কাশ্মীর বা কাশ্মীরের যে অংশ সেই অংশটা পড়েছিল। এই পর্যন্ত হয় এবং আমাদের রাফায়েল সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়, J-10C ফিরে যায়। এটা ছিল ওই রাতের ঘটনা। কিভাবে আমাদের রাফায়েল বেরিয়ে আসলো? আমাদের রাফায়েল করলো কি, তখন সেই সময় নির্দিষ্টভাবে ফ্লেয়ার্স ডজ করলো। ফ্লেয়ার্স ডজ মানে এটা হিট সিকিংকে বুঝতে দেবে না এনিমির ফ্লাইট বা ফাইটারকে যে কিভাবে আমরা বেরিয়ে আসবো, এবং আমাদের রাফায়েল অত্যন্ত দক্ষ। সেই দক্ষতার জায়গা থেকে আমরা ব্যাপকভাবে ফ্লেয়ার্স ডজ করে পাকিস্তানের তরফে যে J-10C ছিল তাকে সম্পূর্ণ বোকা বানিয়ে সেখান থেকে আমরা সোজা বেরিয়ে আসি। কুপওয়ারাতে আমাদের এই ফুয়েল ইঞ্জিনটি পড়ে যায়। একই সঙ্গে আমাদের একটা বোঝার ছোট্ট খামতি ছিল, সেটা হলো এই PL-15E। এই PL-15E এটা আমাদের ছোট্ট একটা বোঝার খামতি ছিল। তার কারণ এই মিসাইলটি চাইনিজ মিসাইল। PL-15 এই মিসাইলটি রেঞ্জ 140 কিলোমিটার, আর PL-15E যেটা সাম্প্রতিক সময় পাকিস্তান হাতে পেয়েছে
তার রেঞ্জ 160 কিলোমিটার। ফলে আমাদের ফাইটার জেটের কাছে এই ইন্টিমেশনটা 20 কিলোমিটারের ডিফারেন্সের ইন্টিমেশন প্রাথমিকভাবে ছিল না। তবু আমরা ফ্লেয়ার্স ডজ করে সেখান থেকে বেরিয়ে আসি এবং আমাদের রাফায়েল একদম অক্ষতভাবে আমাদের বেসে ফিরে আসে। এবার যাব পাকিস্তানের দাবিতে। আপনারা শুনবেন যে পাকিস্তানের সেনাকর্তা তাদের যে বিভিন্ন রাষ্ট্রনেতা বারে বারে দাবি করেছে আমরা এতগুলো রাফায়েল ফেলেছি, আমরা অতগুলো রাফায়েল ফেলেছি, আমরা এই সংখ্যক রাফায়েল ফেলেছি। তারা দাবি করেছিল কি যে রাফায়েলকে তারা ফেলেছে ভাটিন্ডায়। যদি ভাটিন্ডায় আমাদের রাফায়েলকে ফেলতে হয় বা শটডাউন করতে হয় তাহলে জে-10C আসতে হবে লাহোরে, এবং লাহোরে আসলে আমাদের S-400 অ্যাক্টিভ রয়েছে আমাদের পাঞ্জাব অথবা অমৃতসরে, এবং আমাদের S-400-এর রেঞ্জ 400 কিলোমিটার। ফলে জে-10C আমাদের রাফায়েলকে শটডাউন করছে আর আমাদের S-400 চুপ করে বসে আছে। এটা কি সত্যি বলে আপনাদের মনে হয়? বোধ হয় না। পাকিস্তানের এই দাবির পাশাপাশি দেখবেন আপনারা যে ওয়েস্টার্ন পার্টের একাধিক গণমাধ্যম তারা বলছে যে আনকনফার্মড বা অসমর্থিত সূত্রের খবর যে রাফায়েলকে শটডাউন করা হয়েছে। তো একটা প্রশ্ন আসে যে কোনো গণমাধ্যম যদি অসমর্থিত সূত্রের খবর দেয় সেটা কনফার্ম কে করলো, কীভাবে হলো? তবে ইতিমধ্যেই ফ্রান্সের তরফে তাদের গোয়েন্দা সংস্থা DGSE পরিষ্কার বলেছে যে এই দাবি একেবারেই মিথ্যে। ওয়েস্টার্ন পার্টির যে মিডিয়া বলছে যে রাফায়েলকে শটডাউন করেছে পাকিস্তানের জে-10C, সেটা সত্যি নয়। তার পাশাপাশি পাকিস্তান ফটোশপ করে বা AI জেনারেটেড করে কিছু ছবি একদম সমাজ মাধ্যমে তারা ছেড়েছে বা তারা সার্কুলেট করে দিয়েছে। সেই ছবিতে দেখানো হচ্ছে যে লেজের পার্টে, আমি নাম্বার বলে দেবো, BS-001। এই BS-001 এটা অবশ্যই আমাদের রাফায়েলের নাম্বার, এটা লেজের পার্টে থাকে। আমি এর আগেও একটি আমাদের 01-এ বলেছিলাম যে যেমন গাড়ির নাম্বার প্লেট হয়, রাফায়েল নাম্বার আছে 001 থেকে 18 পর্যন্ত, একটা স্কোয়াড্রনে 18টা রাফায়েল থাকে। তেমনি এই BS-001 আমাদের রয়েছে, কিন্তু সেটা আছে আমাদের হাসিমারাতে থাকার পরিপ্রেক্ষিতে সেটা কখনোই ওয়েস্টার্ন পার্টে যাবে না, কারণ ইস্টার্ন পার্ট বা পূর্বাঞ্চলকে অরক্ষিত করে আমরা আমাদের রাফায়েলকে ওয়েস্টার্ন পার্টে নিয়ে যাব না। এটা আমাদের ডিফেন্স ডক্ট্রিন এবং ডিফেন্স স্ট্র্যাটেজির মধ্যেই থাকে। সুতরাং পাকিস্তানের এই দাবিও মিথ্যে। তার পাশাপাশি আপনারা ফলো করবেন, আমরা স্ক্রিনে আপনাদের ছবি দিয়ে দেখিয়ে দেবো যে এই যে বিষয়টি রয়েছে, যে রাফায়েলের ছবি পাকিস্তান দেখাচ্ছে, সেই রাফায়েলের যে লেজের অংশ সেখানে ভারতের একটি পতাকা থাকে। সেই পতাকা অবশ্যই আমাদের তরফে অত্যন্ত উজ্জ্বল এবং পরিষ্কার। পাকিস্তান যে লেজের অংশটি ব্যবহার করছে ফটোশপ করে, সেখানে আয়ারল্যান্ডের পতাকাকে ব্যবহার করছে, একটি অস্পষ্ট এবং প্রায় বোঝা যাচ্ছে না। এছাড়াও আপনারা অনেকগুলো ছবি পাবেন সোশ্যাল সাইটে, বিশেষত ওয়েস্টার্ন মিডিয়া এবং পাক সমর্থিত মিডিয়াগুলোতে। সেগুলোতে দেখবেন এটা ওদের প্রোপাগান্ডা যে রাফায়েলকে একটা বড় ট্রেলারের উপর তোলা হচ্ছে। সত্যি বলতে কি রাফায়েলের যে ওয়েট, সেই ওয়েট কোনো সাধারণ ট্রেলার বা সাধারণ যে 10 টাকা 20 টাকা 22 টাকার গাড়ি সেগুলো সহ্যই করতে পারবে না। এটাও মিথ্যে। এবং তার পাশাপাশি আরও অনেকগুলো ইনফরমেশন দেওয়া হয়েছে। পাকিস্তানের তরফে ISI এবং ওদের তরফে অনেকগুলো পার্ট কাজ করেছে, এবং এই মুহূর্তে পাকিস্তানে এক্স হ্যান্ডেলকে স্টপ করা হয়েছে। আপনি দেখবেন পাকিস্তানের তরফে বেশ কিছু ছবি এসছে এক্স হ্যান্ডেলে। এটা গোয়েন্দারা জানতে পারছেন যে সরাসরি চায়নার একটা অংশ, চীনের একটা অংশ, তারা এই এক্স হ্যান্ডেলকে ব্যবহার করে এই ফটোশপের মাধ্যমে এবং চাইনিজ ফটোশপে এগুলোকে তৈরি করেছে। চাইনিজ ফটোশপে পুরো বিষয়টা রেডি হয়েছে, তারপর অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেটা পুরো মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়েছে ভারতকে হেয় করতে, ভারতের অপারেশন সিঁদুরকে ডিফেম করতে, তাকে মর্যাদাহীন করতে, তাকে ছোট করতে। এভাবে ছোট করা যায় না, কোনোদিনই যায়নি। সফলতাই হয়। তাই ভারতের সফলতা নতুন করে মাইলফলক তৈরি করেছে, এবং সফলতার থেকে আসে একটা অন্য ধরনের সমৃদ্ধিও। যে কারণে আমরা দেখেছি কি ড্যাসল্ট রাফেলের যে নির্মাতা সংস্থা ড্যাসল্ট রাফেল, তাদের সারা বিশ্ব জুড়ে তাদের শেয়ার হু করে ওপরের দিকে উঠেছে এবং প্রচুর পরিমাণে তাদের সমৃদ্ধি বেড়েছে। উল্টো দিকে JF-17 থান্ডার এবং জে-10C দুটোই চীনা সংস্থা নির্মিত। এই দুটি সংস্থার যে শেয়ার দর সারা বিশ্বে, এবং যে সমস্ত দেশ চীনের কাছ থেকে এই ধরনের ইকুইপমেন্টস এবং ফাইটার জেট কেনে, তার সব কিছু শেয়ারের দর হু করে পড়ে গেছে। ফলে সত্যিটা সত্যিই হয়, ভারতবর্ষের অপারেশন সিঁদুর এবং তার যে কন্ট্রোল অ্যান্ড কমান্ড, যেটাকে C2 বলি,
তার পরিপ্রেক্ষিতে এবং আমাদের যে সামগ্রিক সফলতা, আমাদের নতুন মাইল ফলক, সেই মাইল ফলক রাফায়েলের মতো উন্নত ফাইটার জেট তার হাত দিয়ে অনেকটা এসছে। ফলে রাফাল কখনো শটডাউন হয়নি, সম্পূর্ণ মিথ্যে। একটা রাফালও শটডাউন হয়নি, কারণ আমাদের তরফে আমাদের যারা প্রতিরক্ষা আধিকারিক আছেন, যদি আমাদের এতগুলো ফাইটার জেটকে পাকিস্তান শটডাউন করতে পারতো, রাফায়েলকে শটডাউন করতে পারতো, তাহলে দেখতেন যে আমাদের অনেক পাইলট তারা শহীদ হতেন। আমাদের প্রতিরক্ষা মন্ত্রক বা প্রতিরক্ষা আধিকারিকরা কি বলছেন, সেনাকর্তারা কি বলছেন, একজন পাইলটেরও কোনো ক্ষতি হয়নি এবং ফর্চুনেটলি প্রত্যেকেই অত্যন্ত ভালোভাবে এয়ারবেসে ফিরে এসছেন। সুতরাং ভারতবর্ষের মিলিটারি ডক্ট্রিন সারা বিশ্বকে ভাবতে হবে, সারা বিশ্ব ভাবছে আমাদের এয়ার ডিফেন্স, আমাদের রেডার, আমাদের এয়ারফোর্সের ক্ষমতা, আমাদের আর্ম ফোর্সের ক্ষমতা সারা বিশ্বকে ভাবাচ্ছে।